ফেনলের সঙ্গে এবার ব্রোমিনের বিক্রিয়া। এইখানে একটা কথা তোমার বুঝে নিতে হবে। ব্রোমিনের বিক্রিয়াটা হয় একবার হচ্ছে গিয়ে পোলার সলভেন্ট, একবার নন পোলার সলভেন্ট। কী কী প্রোডাক্ট তৈরি হয়, কেন হয়, সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। ধরো ফেনল, তার সঙ্গে ব্রোমিন দেব জল। জলটা কি? জল হচ্ছে এটা পোলার সলভেন্ট। তাহলে এর সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয়, এবং এইটা তৈরি করতে গেলে কমন ব্রোমিন লাগে, অর্থাৎ 1 মোল ফেনলের সঙ্গে কমন ব্রোমিন জল লাগে। এবং কেন লাগে, এই প্রশ্নের উত্তরটা কি করে করবে দেখো। প্রোডাক্টটা তৈরি হয় এইটা 2,4,6 ট্রাইব্রোমোফেনল, সাদা অদক্ষে, সাদা অদক্ষে, সাদা অদক্ষে। ব্রোমিন কম লাগে, ব্রোমিন লাগছে 3 অণু। প্রশ্ন হচ্ছে কেন? খেয়াল করে দেখো, ব্রোমিনে মানে এখানে OH মূলক এর কি এফেক্ট রয়েছে? প্লাস আর এফেক্ট আছে। প্লাস আর এফেক্টের জন্য কি হচ্ছে, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি করছে? বাড়িয়ে দিচ্ছে। তাহলে যখন 3টে অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, তাহলে এখানে ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে। ইলেকট্রোফাইলটা কে? না, ইলেকট্রোফাইলটা হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন। তার মানে কি? বিআর বিআর। এটার হেটারোলাইটিক ক্লিভেজ হবে, হেটারোলাইটিক ক্লিভেজ তৈরি করবে বিআর প্লাস প্লাস বিআর মাইনাস। তাহলে এই যে বিআর প্লাস, সে হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তাহলে OH এর জন্য 3টে অবস্থানে 3টে ইলেকট্রোফাইলের প্রয়োজন। তাহলে এক একটা অবস্থানের জন্য এক একটা বিআর প্লাস। তাহলে 3টে অবস্থানে 3টে বিআর প্লাস, এবং সেগুলো আছে কি এক একটা ব্রোমিন অণু থেকে, যার জন্য আমার ব্রোমিন অণু লাগবে কটা? 3টে। এইটা গেল ব্রোমিন জল, অর্থাৎ পোলার সলভেন্ট যদি ইউজ করি। যদি নন পোলার সলভেন্ট ইউজ করি তখন কি হয়? নন পোলার সলভেন্ট ইউজ করলে এখানে দুটো প্রোডাক্ট হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে মেন প্রোডাক্ট। কোনটা? না, প্যারাব্রোমোফেনল। প্যারাব্রোমোফেনল এটা হচ্ছে মেন প্রোডাক্ট। কেন? তার কারণ হচ্ছে এর সঙ্গে আর একটা প্রোডাক্ট হতে পারে যেটার পরিমাণটা কম, অর্থোব্রোমোফেনল। এইটা মেন, আর এটা হচ্ছে অর্থোব্রোমোফেনল। তাহলে এই যে অর্থোব্রোমোফেনল এর পরিমাণটা কম। কেন কম? না, ডিউ টু স্টেরিক হিন্ডারেন্স। কারণ কি দেখো, OH গ্রুপ তো সাইজে বড়, আবার বিআর প্লাস তারও সাইজে বড়, সুতরাং দুজনের কাছাকাছি আসতে গেলে স্টেরিক্যালি হিন্ডারেন্ট হবে, বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এর সাপেক্ষে প্যারা অবস্থানে বড় আকারের বিআর প্লাস এখানে ইজিলি প্রবেশ করতে পারে, যার জন্য প্যারাব্রোমোফেনল হবে মেন প্রোডাক্ট। এখন প্রশ্ন হচ্ছে সলভেন্টের পোলারিটি এখানে কোন ফাংশন করে। দেখো, যখন আমি ব্রোমিন জল ব্যবহার করেছিলাম পোলার সলভেন্ট, তখন এখান থেকে খুব সহজেই তৈরি হয়ে গেছিল ফেনক্সাইড অ্যানায়ন, অর্থাৎ আয়োনাইজড করে গেছিল। এই আয়োনাইজড করে নেওয়ার জন্য আর বেঞ্জিন বলয়ের মাইনাস আর এফেক্টের জন্য সম্পূর্ণ ঋণাত্মক আধান দলয়ে প্রবেশ করে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়াতে পেরেছে, যেটা নন পোলার সলভেন্ট ইউজ করলে এরকমভাবে এরা আয়নিত হয় না। এই কারণেই পোলার এবং নন পোলার সলভেন্টের ব্রোমিনের বিক্রিয়ায় এই ধরনের ঘটনা ঘটে। এরপরের প্রশ্ন হচ্ছে যে এইটা ছাড়া আমি ফেনলে হ্যালোজিনেশন মানে রিংয়ে হ্যালোজিনেশন করতে পারবো কিনা, আয়রন বা ফেরিক ক্লোরাইড অনুঘট এই লুইস অ্যাসিডের উপস্থিতিতে? উত্তরটা হচ্ছে না। কেন? না, মেন বিষয়টা হলো এইটা, আমি যদি ফেরিক ক্লোরাইড ইউজ করি যেটা হচ্ছে গিয়ে লুইস অ্যাসিড হিসেবে আচরণ করে,
এদিকে কি রয়েছে, ও এর মাথায় লোন পেয়ার রয়েছে, তাহলে ফেরিক ক্লোরাইড যদি ইউজ করা হয় তাহলে এ তো লুইস অ্যাসিড, এর সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। যখনই নিয়ে নেবে তখনই কি হবে, যখনই নিয়ে নেবে তখন তো এই লোন পেয়ার তো আর বেঞ্জিন বলয়ে ঢুকতে পারবে না, আর এ আটকা পড়ে গেল। এর কাজটা কি ছিল, এর কাজ ছিল যে ক্লোরিন থেকে ইলেকট্রোফাইল কি তৈরি করা, ক্লোরোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল তৈরি করা। তাহলে এই যদি এখানে আটকা পড়ে যায় তাহলে ক্লোরোনিয়াম আয়ন ইলেকট্রোফাইলটা তৈরি করতে পারবে না, তৈরি না করলে বেঞ্জিন বলয়ে ঢুকবে কি করে। এই কারণে আমরা এদেরকে ডাইরেক্টলি ওই হ্যালোজিনেশন করতে পারি না। এরপরে দেখো ফেনল, ফেনলের নাইট্রেশন। নাইট্রেশন মানে কি না, ঘন নাইট্রিক অ্যাসিড এবং ঘন H2SO4 এর মিক্সচার 3:1 অনুপাতে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া করলে NO2 প্লাস ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয়ে প্রবেশ করে। তাহলে কি হওয়া উচিত না, অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রোফেনল তৈরি হওয়ার কথা। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি ডাইরেক্টলি এদের এরকমভাবে নাইট্রেশন করতে পারবে না। কেন পারবে না, না ব্যবহার করেছো কাকে, ব্যবহার করেছো তুমি ঘন HNO3 যে একটা তীব্র জারক এবং ঘন H2SO4 সেও একটা তীব্র জারক। প্রথম কথা, তাহলে এই তীব্র জারকের উপস্থিতিতে এই ফেনল জারিত হয়ে গিয়ে প্যারাবেঞ্জোকুইননে পরিণত হয়ে যায়, অর্থাৎ ফেনল কিন্তু আর ফেনলের অবস্থায় থাকে না, তখন সে হয়ে যায় এইরকম কম্পাউন্ডে পরিণত হয়ে যায়। তাহলে ফেনল এই অবস্থায় থাকে না, তাকে ডাইরেক্ট নাইট্রেশনটাও এইভাবে করা যায় না। একে নাইট্রেশন করতে গেলে একমাত্র লঘু নাইট্রিক অ্যাসিড ইউজ করব, কারণ লঘু নাইট্রিক অ্যাসিড সে কিন্তু অত তীব্র জারণ ধর্ম নেই, যার জন্যেই আমি দেখো লঘু নাইট্রিক অ্যাসিড যদি ইউজ করি, ডাইলিউট HNO3 দিলে তৈরি করবে অর্থো নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল, এই দুটো তৈরি করে ফেলবে ডাইরেক্ট দিলে। আচ্ছা, এরপরে দেখো আমি আরেকটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে গিয়ে ফেনলের অন্য আরেকটা রিয়াকশন, সেটা হচ্ছে ফেনল থেকে আমাকে অ্যানিলিন তৈরি করতে হবে। কিরকম, ধরো এটা হচ্ছে ফেনল, ZnCl2 573 কেলভিন টেম্পারেচার অ্যামোনিয়া, এটা দিলেই তৈরি হয়ে যাবে কি অ্যানিলিন। ফেনল থেকে অ্যানিলিন তৈরি হয়ে গেল। আচ্ছা, এইবার ফেনলকে একটা নেম রিয়াকশন আছে, যেটা হচ্ছে গিয়ে রাইমার টিম্যান বিক্রিয়া। রাইমার টিম্যান বিক্রিয়াটা এক নম্বর ক্লোরোফর্ম, দু নম্বর KOH মানে ক্লোরোফর্ম KOH, এবং ফাইনালি আমি দেবো অ্যাসিড জল। তৈরি হবে কোনটা, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড প্লাস প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এই দুটোর মিক্সচার হবে। যদি আমি ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করি, তার মানে CCl4 KOH, দু নম্বর অ্যাসিড জল, তৈরি করবে কোনটা, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, যেটাকে স্যালিসাইলিক অ্যাসিড বলে, এটা স্যালিসাইলিক অ্যাসিড, আর ওটা হচ্ছে প্যারাস্যালিসাইলিক অ্যাসিড মানে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এইরকম প্রোডাক্ট তোমার তৈরি হবে।
এই বিক্রিয়াটার নাম হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়া। এখন আমি একটা মেকানিজম দেখাবো, কোনটা না রাইমার টিম্যান বিক্রিয়া। দেখো একটু ফলো করো। প্রথমে ব্যবহার করেছে ক্লোরোফর্ম CH-Cl3, তার সঙ্গে কি OH, তাহলে OH মাইনাস, প্রথমে তৈরি করবে CCl3 মাইনাস, ফাইনালি এটা Cl মাইনাস কে রিমুভ করবে, তৈরি হবে কি CCl2, দ্যাট ইজ ডাইক্লোরোকার্বিন। এটা হলো ডাইক্লোরোকার্বিন, দিস ইজ দ্য পোটেন্ট ইলেকট্রোফাইল। এইবার দেখো এই ডাইক্লোরোকার্বিনটা কি করছে, প্রত্যেকটা কর্নারে একটা করে এইচ আছে বেঞ্জিন রিং এ। খেয়াল করে দেখো ক্ষার মাধ্যমে করলো কি, এখানে CCl2 এটা ঢুকলো, এটা ডাবল বন্ড হলো, এই কর্নারে মাইনাসটা এর সঙ্গে যুক্ত হলো, জিনিসটা কেমন তৈরি হলো, এইটা এখানে ইলেকট্রন এক্সেস চলে এলো, এইটা হয়ে গেল। এরপরে কি, এরপরে করবে কি দেখো, এইটা একে ধরবে, H প্লাসটাকে নেবে, তাহলে এই H প্লাস তার মধ্যে যে ইলেকট্রনটা এখানে ছিল, এ কে নিল H প্লাস করে নিল, তাহলে এইখানে যে ইলেকট্রন জোড় ছিল সেটা এখানে চলে এলো, সঙ্গে সঙ্গে এটা কি হলো, এটা এখানে চলে এলো, তাহলে জিনিসটা দাঁড়িয়ে গেল এইরকম। এরপরে কি করছে, KOH ইউজ করছো, কি হবে না দুটো ক্লোরিনের উঠে গিয়ে দুটো OH বসবে, তার মানে ইন্টারমিডিয়েট যৌগটা তৈরি করবে এইটা, দিয়ে জল বার করবে, জল বার করলে কি হলো CH2, তারপরে যখন অ্যাসিড দিয়ে দেবে তখন তো এটা প্রোটনেশন হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে রাইমার টিম্যান বিক্রিয়ার হচ্ছে গিয়ে মেকানিজম, এইটা একটা প্রসেস। এরপর দেখো অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল দুজনের নাম শুনেছ, এখন এদের মধ্যে কার গলনাঙ্ক বেশি এটা তোমাকে হিসেব করতে হবে। এবং কেন, অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে তাকিয়ে দেখো এখানে অণু মানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বর্তমান, ইন্ট্রামলিকুলার ও নাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাহলে অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন হলে বাইরে থেকে আর অন্য কোনো অণুর প্রয়োজন হয় না। আর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্ভর করে অণু সমাবেশের উপর, যেখানে অণু সমাবেশ যত বেশি হবে তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হবে তত বেশি হবে। কিন্তু প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কি হয়েছে খেয়াল করে দেখো, এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, মানে আরো অণুর প্রয়োজন হচ্ছে, মানে আরো অণু পরপর যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে মলিকুলার অ্যাসোসিয়েশন ঘটাচ্ছে। তাহলে এখানে অণু সমাবেশ যখন বেশি হয়ে গেল, তাহলে স্বাভাবিক নিয়মেই কি হয়েছে না এদের গলনাঙ্কটা হচ্ছে বেশি হবে। এরপরে বলছে আম্লিকতা, তাহলে আম্লিকতার বিষয়টা কিরকম দেখো, মানে আমাকে যদি প্রশ্ন করে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল কে বেশি আম্লিক, দুজনেরই তো মাইনাস এফেক্ট আছে, ঠিক কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে দুজনেই রেজোনেন্স পজিশনে আছে। রেজোনেন্স পজিশন মানে কি, মানে ওয়ের মাথায় ঋণাত্মক আধানটা
যখন রেজোনেন্স করবে দেখবে ডাইরেক্টলি NO2 গ্রুপের সঙ্গে ওরা রেজোনেন্সে অংশগ্রহণ করছে। সে অর্থ পজিশনেও হবে, আবার প্যারা পজিশনেও হবে। এখন খেয়াল করে দেখো, যেহেতু প্যারা অবস্থানটা অনেকটা দূরে রয়েছে এবং সেখানে ওরা একই প্লেনে অবস্থান করছে, একই সমতলে থাকবে, যার জন্য এদের রেজোনেন্সটা কি হবে, ইজিয়ার হবে ওদের অ্যানায়নে। কিন্তু যখন হচ্ছে গিয়ে NO2 গ্রুপটা কাছে রয়েছে তখন ওদের স্টেরিক হিন্ড্রেন্সের জন্য ওদের একটু ডিস্টরশন হবে। ডিস্টরশন হয়ে যাওয়া মানে কি না, আউট অফ প্লেন হয়ে যাবে। আউট অফ প্লেন হয়ে গেলে ওদের যে রেজোনেন্স পজিশনে ঠিকই আছে, রেজোনেন্সটা খানিকটা বাধাপ্রাপ্ত হবে, যার জন্য প্যারানাইট্রোফেনলের যে অ্যানায়নটা বেশি স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, যার জন্য সবচেয়ে বেশি আম্লিক হয়ে যাবে প্যারানাইট্রোফেনল। এরপরে দেখো এর আরো বিক্রিয়াগুলো কি কি। প্রথম কথা হচ্ছে কি, ফেনলকে চিনতে হবে। তার আগে একটু বলে নিই যে ফেনলের সঙ্গে আমাকে একটা কাজ করতে হবে, যে ওই পিক্রিক অ্যাসিড, ফেনল থেকে আমার পিক্রিক অ্যাসিড তৈরি করতে হবে। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করাটা তুমি সরাসরি তো নাইট্রেশন করতে পারবে না। পিক্রিক অ্যাসিড কি, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, সরাসরি তো নাইট্রেশন করতে পারবে না। কি করবে না, ফেনলের সঙ্গে প্রথমে ফিউমিং H2SO4 এর রিঅ্যাকশন করো, ধুমায়মান H2SO4, ধরো 180 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন আমি হিটটা করব তখন এরা দুটো প্রোডাক্ট তৈরি করবে, একটা হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আর একটা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই যে দুটোর মিক্সচার তৈরি হবে, এই দুটোর মিক্সচার এবার তুমি নাইট্রেশন করবে, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করলে এরা তৈরি করবে পিক্রিক অ্যাসিড। এটার নাম পিক্রিক অ্যাসিড। সবচেয়ে বেশি আম্লিক হচ্ছে ফেনল সিরিজের কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি আম্লিক হচ্ছে পিক্রিক অ্যাসিড। কেন দেখো না, তিনটে নাইট্রো গ্রুপ রয়েছে। তারা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন তুলে নিয়ে বলয়টাকে ভীষণ রকম ইলেকট্রন আকর্ষী কেন্দ্রে পরিণত করছে বলে ফেনক্সাইড অ্যানায়নটা খুব দ্রুত স্টেবিলাইজড হচ্ছে রেজোনেন্স দ্বারা। এই কারণেই হচ্ছে সবচেয়ে বেশি ফেনল সংজাত যে যৌগগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আম্লিক। এটার নাম হচ্ছে গিয়ে পিক্রিক অ্যাসিড। এইবার হচ্ছে ফেনল থেকে ফেনলের সঙ্গে আমি বিক্রিয়া করব ফর্মালডিহাইড, ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়া করব, সেখানে কি তৈরি হবে। এখানে একটা মজার ব্যাপার রয়েছে, এরা কিছু পলিমার তৈরি করে। এই পলিমার তৈরি করার পেছনে কারণ আছে। সিম্পল ফেনল যখন ক্ষারের উপস্থিতিতে ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করছে, ধরো ক্ষার প্রথমে তৈরি করবে অর্থো পজিশনে, দেখো CH2H। এইবার এরা করবে কি, এরা 2 ডাইমেনশনাল এইরকম দুটো অণু পরপর যুক্ত হলো। এইবার যুক্ত হচ্ছে, ধরো আমি বলছি এটা এরকম রয়েছে, এটা রয়েছে, পাশে আবার একটা কে রয়েছে, এইরকম ফেনল রয়েছে, আর এদিকে CH2H আছে। তখন করবে কি, এই যে H আর এই OH এই দুটো পালাবে জল হয়ে। ঠিক তেমনি ও পাশে আর একটা এইরকম অণুকে ইউজ করবে, দিয়ে ওই রকম করবে, দিয়ে দেখো একটা 2 ডাইমেনশনাল একটা চেন তৈরি করছে, লেগে যাচ্ছে। তাহলে এই পলিমার যেটা তৈরি করলে, এই পলিমারটাকে বলা হচ্ছে তোমার নভলক। তাহলে এইরকম পরপর একটা লিনিয়ার চেইন যখন তৈরি করবে তখন এর পলিমারকে বলবো নভলক। আর যদি 3 ডাইমেনশনাল করে, আমি যদি দীর্ঘক্ষণ ধরে বিক্রিয়াটা করি, তাহলে দীর্ঘক্ষণ ধরে বিক্রিয়া করলে এরা করে কি না, এই যে CH2H এইগুলো লাগবে, এরা পরস্পরের সঙ্গে 3 ডাইমেনশনালি যুক্ত হয়ে গিয়ে একটা পলিমার তৈরি করে, যেটাকে বলা হচ্ছে বেকেলাইট। বেকেলাইট হচ্ছে গিয়ে
কোথায় দেখা যায় না, আমরা যে সমস্ত সুইচগুলো ব্যবহার করি যেগুলো কালো রঙের পুরোনো দিনের আমলে, বা ওই হোল্ডার, বাল্বের হোল্ডার যেগুলো কালো রঙের, ওইগুলো হচ্ছে গিয়ে তোমার বেকেলাইট, থার্মোসেটিং প্লাস্টিক, পলিমার। তাহলে এই পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি নবলক এবং বেকেলাইট। এরপরে দেখো একটা নাম শুনে যে ফেনপথেলিন। এই ফেনপথেলিনটা কি করে তৈরি করা হয় বা এর হচ্ছে গিয়ে গঠনটা কেমন? দেখো এইটার নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। এইটা হচ্ছে নাম থ্যালিক অ্যানহাইড্রাইড। এর সঙ্গে ঘন H2SO4 উপস্থিতিতে যখন ফেনল বিক্রিয়া করব, একটু ভালো করে মনে করে দেখো, এইটা একটা ফেনল, এখানে একটা H আছে, পাশে আরেকটা ফেনল আছে, সেখানে একটা H আছে, দিয়ে কি করছে, এই ও এই H আবার এই ও এই H যুক্ত হয়ে জল হয়ে পালাচ্ছে। তার মানে ফাইনাল যে প্রোডাক্টটা হচ্ছে সেটা কেমন, সেটা এরকম। এই যে জিনিসটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে তোমার ফেনপথেলিন। তাহলে এইভাবে ফেনপথেলিনও তৈরি করা যায়। এরপরে দেখো এদের শনাক্তকরণ। শনাক্তকরণটা কেমন? এদের শনাক্ত করা যায় কিভাবে? দুভাবে। তোমাকে ল্যাবেতে বলা হয় ফেনোলিক ওএইচ এর টেস্ট, কিছু না, ফেনোলিক ওএইচ মানে ফেনলের সঙ্গে তুমি যদি ইউজ করো ফেরিক ক্লোরাইড, প্রসম ফেরিক ক্লোরাইড যদি 2 ফোঁটা দিয়ে দাও, তাহলে কি হবে? দিয়ে দিলে একটা কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্সটা হচ্ছে Fe হেক্সাফেনেটো আয়রন 3 ফেরেট, হেক্সাফেনেটো আয়রন মানে ফেরেট 3, হেক্সাফেনেটো ফেরেট 3, এইটা হচ্ছে গিয়ে তোমার পিঙ্ক কালার কমপ্লেক্স একটা তৈরি করবে। এটা থেকে আমরা চিনতে পারি, আরেকটা জিনিসও চিনতে পারি। ফেনলের শনাক্তকরণে আছে যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমি ফেনলের বিক্রিয়া করি, তারা হলুদ বর্ণের প্যারা হাইড্রক্সি অ্যামিনো বেঞ্জিন তৈরি করে। কেমন দেখো, দিস ইজ ফেনল প্লাস রিঅ্যাকশন করলে তৈরি হয় তাহলে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটা বর্ণটা হচ্ছে হলুদ। তাহলে এই হলুদ বর্ণের এরা কম্পাউন্ড তৈরি করে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। তাহলে এটা দিয়েও ফেনলের শনাক্তকরণ করা যায়। আরেকটি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে যেটাকে বলা হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া। সেই কোলবে স্মিথ বিক্রিয়াটা কি না, আমি ফেনল থেকে আমি তৈরি করব স্যালিসাইলিক অ্যাসিড। রাইমার ডিম্যান্ড বিক্রিয়াতেও করেছিলাম, সেখানে দেখো প্যারাস্যালিসাইলিক অ্যাসিডও তৈরি হয়ে গেছিল, সেপারেশনের ঝামেলা। কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে একবারই স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, কোলবে স্মিথ বিক্রিয়া। সেটা কেমন?
ONA, সোডিয়াম ফেনেট, অর্থাৎ ফেনলকে আমি NaOH দেব, ফেনলকে NaOH দেব, এইটা আমাকে ইউজ করতে হয়। তুমি এইখান থেকে স্টার্ট করতে পারবে না। এরপরে কি আছে, CO2 দেবো 425 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, 4 থেকে 6 অ্যাটমসফিয়ার প্রেশার। যখনই দেব তখন তৈরি করবে এইটা সোডিয়াম স্যালিসাইলেট। একে যদি এবার লঘু অ্যাসিড দিয়ে দাও তাহলে তৈরি হয়ে যাবে কি না স্যালিসাইলিক অ্যাসিড, রাইট? দ্যাট ইজ স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এই ফেনল থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড খুব সহজেই তৈরি করতে পারলাম। এইগুলো মোটামুটি ফেনলের সব রিঅ্যাকশনস।